নমস্কার, আমি সুজাতা। আপনারা সবাই দেখছেন ইন্ডিয়ান মিডিয়া ফ্ল্যাশে, আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটু অন্যরকমভাবে এসেছি। কিভাবে? প্রেম নিয়ে। প্রেম বলতে আমরা কি বুঝি? প্রেম কথাটা অনেক কিছু আমাদের মধ্যে, পুরনো দিনের প্রেম আর বর্তমান যুগের প্রেমের মধ্যে প্রেম নিয়ে আমাদের কিন্তু অনেকের অভিজ্ঞতা, আবার অনেকের অনেক আবেগ জুড়ে থাকে। সেই প্রেম নিয়ে আজ আমরা একটু অন্যরকম, অন্য স্বাদে, অন্য জায়গাতে। এখন আমরা সবার আগে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছে নীলাঞ্জন দা। নমস্কার। নমস্কার, আমি অমৃতা। নমস্কার, আমি ডক্টর অমিত চ্যাটার্জি। নমস্কার, আমি সঙ্গীতা সাহা। নমস্কার, আমি অমিত কালী। নমস্কার, আমি সুদেশনা। অঞ্জন দত্তের শ্রুতি নাটক, সালটা 1998। সেই সময় আমরা কে কোথায় ছিলাম, সেই সময়ের প্রেম, সেই সময় দুই বন্ধুর ভালোবাসা, সেই সময় দুই বন্ধুর বন্ধুত্ব, সব কিছু কেমন যেন এক কাল্পনিক কি ছিল না। সেই কাল্পনিক আর বাস্তবতা দুটির মধ্যে কিন্তু অনেকটাই আবেগপ্রবণ। সেখানে আমি আজকে জিজ্ঞাসা করব, সেই সময়, সে 1998-তে আপনি কোথায় ছিলেন? হ্যাঁ, 1998-তে আমি তখন কলেজে পড়ি। আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, সব উচ্চ মাধ্যমিক দিয়েছি। তো তখন কোনো কারণে আমি একটু বিধ্বস্ত ছিলাম মানসিকভাবে। তো পুজোর ঠিক আগে এই অ্যালবামটি রিলিজ হয়। আমি অঞ্জন দত্তের বরাবরই ফ্যান। আমি স্কুল লাইফ থেকে অঞ্জন দত্তের গান শুনে প্রথম মৌলিক বাংলা গান শোনা শুরু করি আমি। তার আগে যে মৌলিক বাংলা গান খুব একটা শুনতাম তা না। বাড়িতে ওই হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র ওই বড়রা শুনতো, ওই সেটুকুই শোনা। নতুন মৌলিক বাংলা গানের আমার শোনা শুরু অঞ্জন দত্তর গান থেকে। তো তখন আমি অঞ্জন দত্ত প্রত্যেকবার পুজোয় ওনার একটা অ্যালবাম বেরোতো, সেই অ্যালবামের সাথে আমি দেখি যে এই প্রিয় বন্ধু শ্রুতি নাটক, বাংলাদেশের শিল্পী নিমা রহমান আর অঞ্জন দত্ত, সাথে পরশ পাথরের গান। আমি ক্যাসেটটা কিনি। তো ক্যাসেটটা কিনে বাড়িতে যদি শুনি, সম্পূর্ণ এক নতুন অভিজ্ঞতা। কারণ এই ধরনের কাজ তখন হয়নি, বা এই ধরনের কাজের সাথে আমার পরিচয় ছিল না, যে একটা বন্ধুত্ব এত সুন্দর হতে পারে, বা একটা হেরে যাওয়া মানুষ যে এত কাছাকাছি আসতে পারে, বা আমি নিজেকে এত রিলেট করতে পারি। সব মিলিয়ে মানে ওটা আমার জীবনে অনেকটা নিয়ে আছে আর কি, মানে এখনও নিয়ে আছে। মানে তারই ফলশ্রুতি আমার 2023-এ এসে মনে হলো যে এই বছর, যেহেতু 1998 আর 2023, 25 বছরের একটা দীর্ঘ সময়, অর্ণব আর জয়িতা এখন কেমন আছে, বা হয়তো তাদের মধ্যে অনেকে, আমাদের মধ্যে এরকম অর্ণব আর জয়িতা প্রচুর আছে। তো আরেক অর্ণব আর জয়িতার খান আমি লিখলাম। সেই লেখাটায় হচ্ছে প্রিয় বন্ধু 2। আমরা অঞ্জনদার প্রতি যথেষ্ট কৃতজ্ঞতা জানিয়ে এই নিবেদনটি করছি। আগামী 21শে জুন এই সবাই আমরা করছি রবীন্দ্র কাকুরাতে। তার জন্যেই এই আশা, আমাদের এই আশা। আমার কাছে এটা খুব যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমি জেনে নেব, অমৃতাদি সেই সময় কোথায় ছিলেন? আমিও তখন কলেজ, ওর থেকে 1 বছরের সিনিয়র। হ্যাঁ। এবং অ্যাকচুয়ালি মানে তখন তো ক্যাসেট, তো এটা আমার কাছে একটা উপহার হিসেবে আসে। আমার এক বন্ধু আমাকে গিফট করেছিল। তো আমার প্রথমত গানের সঙ্গে এবং আবৃত্তির সঙ্গে যে আমার সম্পর্ক, সেগুলো সবটাই সাহিত্য নির্ভর, এবং এটা তো পুরোটাই, এর আগে ছিল রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, এগুলো। এবার এই গানের প্যাটার্নগুলো তো পুরো আলাদা, পরশ পাথরের যে গান ছিল সেগুলো, এবং সেইটার সঙ্গে শ্রুতি নাটকটার যে একটা ভীষণ মিলে যাওয়া, সেটা ভীষণ একটা অন্যরকম অনুভূতি বলা যায়। আর আরও একটা কলেজ লাইফ, যেরকম বয়স ছিল সেটার সঙ্গে রিলেট করতে পারা। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে চিঠি। তখন আমরা খুব চিঠি লিখতাম, এখন তো সেটার প্রাসঙ্গিকতা প্রায় হারিয়েই গেছে। তো যদি আবার সত্যিকার, মানে ও যে কাজটা করেছে এত বছর পর, যদি প্রিয় বন্ধু আবার সেইভাবে ফিরে আসে এবং প্রথম প্রিয় বন্ধুকেও ফিরে দেখা হয়, তাহলে হয়তো চিঠিটারও একটা, এখনকার জেনারেশন বুঝতে পারবে যে সেটার কতটা গুরুত্ব ছিল, সেটার কতটা আমরা, চিঠিটা নিয়ে আমাদের আবেগ ছিল। তো সেইটা সব মিলিয়ে আর কি একটা আবেগপ্রবণ জায়গা এই শ্রুতি নাটক। আমরা চলে যাব অমিতদার কাছে। ওই সময় আপনি কোথায় ছিলেন? আমরা মোটামুটি সবাই কন্টেম্পোরারি যা দেখছি। তো সেই সময় আমারও 12 কমপ্লিট হয়েছে, জাস্ট কলেজে ভর্তি হয়েছি। কারণ ওই অগস্ট ইত্যাদি এইরকম একটা সময় থেকে কলেজ শুরু হয়। আর ঠিক পুজোর আগে যেটা নীলাঞ্জন বললো যে এই অ্যালবামটা রিলিজ করে,
তো শ্রুতিনাটক যে ওই রকম একটা স্তরের হতে পারে সেটা তার আগে পর্যন্ত ওই বয়সে আর কি জানতাম না। তো তার ফলে প্রিয় বন্ধু একটা অন্য মাত্রায় শ্রুতিনাটককে নিয়ে যায়। আর যেহেতু এই বাচিক শিল্প এবং অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলাম সেই সময় থেকেই একটু একটু, তো খুব ইচ্ছে ছিল যে কলেজের ওই বড় প্ল্যাটফর্মে কখনো ফেস্টে বা কোনো ফ্রেশার্স ওয়েলকাম ইত্যাদিতে ওটাকে পারফর্ম করব। তো যাই হোক, দুর্ভাগ্য যে আলটিমেটলি ওটা তখন কলেজে করতে পারিনি। এবং আমার মনে আছে যে কলেজে সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি লেখা নিয়ে আমরা কাজ করি, শ্রুতিনাটক করি, কিন্তু প্রিয় বন্ধুটা করা হয়নি। তো আমি থ্যাঙ্কফুল নীলাঞ্জনের কাছে এবং অমৃতাদির কাছে যে আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, যে প্রিয় বন্ধু হয়তো করতে পারিনি, কিন্তু প্রিয় বন্ধু 2 আজকের সময়ে দাঁড়িয়ে বন্ধুত্ব কেমন হতে পারে সেই প্রিয় বন্ধুর নস্টালজিয়াকে মাথায় রেখেও আজকের সময়কে মার্জ করে যেটা নীলাঞ্জন এবং অমৃতাদি তৈরি করেছে, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় অসাধারণ একটা কাজ। এবং সেই কাজটা করার সুযোগ পাচ্ছি আগামী 21শে জুন রবীন্দ্র কাকুরা ভবনে। আমরা এটাকে পারফর্ম করতে চলেছি। সমস্ত দর্শক বন্ধুদের কাছেও আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমরা। ইউ আর মোস্ট কর্ডিয়ালি ইনভাইটেড, যে প্লিজ আসুন, আপনারা দেখুন, কারণ আপনাদের জন্যই আমাদের এই কাজটা। থ্যাংক ইউ সো মাচ। অমৃতাদি আমাকে বললেন যে চিঠির কথা, তা আপনি কি কতগুলো মানে কি কাউকে কি চিঠি লিখেছিলেন সেই সময় প্রেম নিবেদনের মাধ্যমে? আগে পরে লিখেছি নিশ্চয়ই। আমরা এবার চলে যাব সঙ্গীতাদির কাছে। দিদি, সেই সময় আপনি কোথায় ছিলেন? সেই সময় আমারও স্কুল থেকে কলেজ জীবন। তো সেই সময় প্রিয়বন্ধুর যে অভিঘাতটা ছিল সেটা হচ্ছে অঞ্জন দত্তর ওই ভয়েস। অঞ্জন দত্ত যেমন গায়ক তেমনি খুব অভিনেতা। আমরা তার অভিনয়ের ভীষণ ভীষণ ফ্যান। তো তার সেই কণ্ঠস্বর যখন আমরা ক্যাসেটের মধ্য দিয়ে শুনতে পাচ্ছি, তো সেটা একটা অদ্ভুত আমাদের মধ্যে একটা আলোড়ন, মানে আমার মধ্যে তো ভীষণ আলোড়ন, সেই রোম্যান্টিক ভয়েস, আর তার সাথে নিমা রহমানের সেই সুরেলা মৃদু তার সেই ভয়েস, আর তার সাথে সেই সময় আমরা যদি মনে করে দেখি, সেই সময় কিন্তু বাংলা ব্যান্ড খুব এগিয়ে আসছে। পরশপাথর এখানে গান করেছেন এই ব্যান্ডে, এবং সেই সময় অন্যান্য ব্যান্ডও মানে বাংলার ওই সময় কলকাতায় বিশেষ করে ভীষণভাবে ছড়িয়ে পড়ছে। এবং সেই সময় অন্যান্য চ্যানেলে, টিভি চ্যানেলগুলোতে, এবং অঞ্জন দত্ত নিজে একটা ক্যাম্পাস বলে অনুষ্ঠান করতেন, যেখানে উনি কিন্তু বাংলা ব্যান্ডগুলোকে প্রমোট করতেন। তো বাংলা ব্যান্ডের এই যে গান, পরশপাথরের এই গানগুলো একেবারে সেই সময়ের প্রিয়বন্ধুতে যেভাবে ব্যবহার করা হয়েছে, মানে আমাদের কাছে বারবার শোনার মতো, ক্যাসেটগুলো বারবার শুনতাম। এই 2023-এ এসে নীলাঞ্জন আর অমৃতা যখন যেভাবে লিখলেন অর্ণব আর জয়িতার গল্প, এই সময়ের প্রেক্ষাপটে এই যে নারী পুরুষের বন্ধুত্বের সংজ্ঞাটাকে যেভাবে নতুন করে গল্পে ওনারা আনলেন, এবং অমৃতা যে গানগুলি চয়ন করেছেন এই শ্রুতি নাটকের জন্য, সেটা আমার মনে হয় এই সময়ের মানুষের খুব ভালো লাগবে এবং রিলেট করতে পারবেন তারা এই সময়টাকে। এবং বন্ধুত্বের নতুন কোনো সংজ্ঞা কি বেরোবে, বন্ধুত্ব কি অন্যভাবে ধরা দেবে, তা সেটা জানতে আপনাদের অবশ্যই আসতে হবে 21শে জুন রবীন্দ্র কাকুরা ভবনে। ঠিক সন্ধ্যে 5:30টায় আমাদের অনুষ্ঠান শুরু হবে। আপনারা যদি সবাই আসেন, তাহলে একটা নতুনভাবে একটা নতুন প্রিয়বন্ধু দ্বিতীয় আপনারা দেখতে পাবেন। সকলে আসুন। তো অমৃতাদি বললেন চিঠির কথা, আমরা অমিতদার কাছ থেকে চিঠির কথা শুনলাম। তো আপনি কটা চিঠি পেয়েছিলেন? না, আমি খুব একটা চিঠি পাইনি। যে গুরুগম্ভীর মুখোশের আড়ালে আমি সবসময় থাকতাম, চিঠি লেখার দুঃসাহস আমায় কেউ করেনি, ধারে কাছে কেউ আসতো না। এই বয়সে এসে কি মনে হয় যে একটা সেই পুরনো দিনে ফিরে যাওয়া বা চিঠি পাওয়ার ব্যাপার? না, আমার কখনো মনে হয়নি যে চিঠিটা প্রেমপত্রর মাধ্যমে প্রেম নিবেদন করা যায়। প্রেম নিবেদনের আরও অনেক মাধ্যম রয়েছে, চিঠি অবশ্যই একটা মাধ্যম। তবে চিঠি লেখা আমার কাছে যেটা সবচেয়ে বেশি, ঠিক প্রেম নিবেদন নয়, যোগাযোগের মাধ্যম তো চিঠিটা। তো সেই যোগাযোগের মাধ্যমটা যদি আদর থাকতো, মানে আমি আমার দিদাকে চিঠি লিখছি, আমি আমার পিসিকে চিঠি লিখছি, দূরের যে মানুষ যার সাথে আমার কথা হচ্ছে না, সেই সময় তো টেলিফোনটাও খুব মহার্ঘ ছিল না সবার বাড়িতে মধ্যবিত্ত জীবনে। তো চিঠিটা কিন্তু খুব সহজেই পৌঁছে যেত, পোস্ট কার্ড, ইনল্যান্ড লেটার, মানে আমরা খুব সহজে যোগাযোগ করতে পারতাম। সেই চিঠি লেখাটা খুব মিস করি। সেটা মানে প্রেমের হোক, ভালোবাসার হোক, বিজয়ার চিঠি হোক, শুভকামনা জানিয়ে চিঠি হোক, যে কোনো চিঠি ভীষণভাবে আমি এখনও মিস করি। আমরা শুনে নেবো অমিতদার কাছ থেকে, তিনি সেই সময় কোথায় ছিলেন? আমি সেই সময় কলেজ ফার্স্ট ইয়ার। আমার মনে আছে আমার পড়াশোনা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। আমার সঙ্গীত নিয়েই পড়াশোনা, স্নাতক এবং স্নাতকোত্তর। আমার মনে আছে এক বিকেলে আমাদের একটি ক্যাসেটের দোকান ছিল, মানে সেটি শিয়ালদা ফ্লাইওভারের নিচে মডার্ন মিউজিক সেন্টার শিবুদার দোকান নামে পরিচিত ছিল, এবং সেটাতে আমরা প্রায়ই হানা দিতাম নতুন কী ক্যাসেট আসছে এটা জানার জন্য।
যেভাবে আমরা সুমনের গান পেয়েছিলাম 92 সালে। তা এই একইভাবে আমাকে আমার এক বন্ধু নিয়ে গেল এবং সেখানে দেখলাম যে বেশ কিছু এই প্রিয় বন্ধুর প্রচুর ক্যাসেট ওনাকে দিয়ে গেছে। তো উনি আমাকে বললেন যে শুনতে পারেন একবার নিয়ে, কেমন লাগলো। তা শুনলাম বাড়িতে এসে, সেই যে চালু হলো মানে একবার, দুবার, তিনবার, বারবার, এবং সেই মোহ আচ্ছন্ন হয়ে গেলাম যে এই ধরনের কাজ সেই সময় দাঁড়িয়ে আমরা যারা নিজেরাও বিভিন্ন রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, সেই সময় অঞ্জন দত্তর এই সময়ের থেকে এগিয়ে থাকা একটি প্রোডাকশন শ্রুতি নাটক, এবং একই সঙ্গে উল্লেখযোগ্যভাবে যেটা সঙ্গীতের ব্যবহার, এখানে সঙ্গীতের ব্যবহার পরশ পাথরকে যেভাবে ব্যান্ড মিউজিক এবং শ্রুতি নাটক এইভাবে যে যেতে পারে, এটা অঞ্জন দত্ত, লিমা রহমান এবং পরশ পাথর এটা দেখিয়েছিল। এটা আমাদের কাছে একটা মানে কী বলবো, মানে চোখ খুলে দেওয়া একটা অন্য ধরনের কাজ, যে কাজটা আজও সমানভাবে প্রাসঙ্গিক এই 25 বছর পরেও, এবং আমরা সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি। একটা অন্য ধরনের সময়ের মুখোমুখি এসে অঞ্জন দত্ত দাঁড় করিয়ে দিয়েছিলেন, যার গান, যার অভিনয়, যার শ্রুতি নাটক আমাদেরকে বরাবরই মন্ত্রমুগ্ধ করে রেখেছে, এখনও রাখে, এটাই বলার। আর আমরা সবাই মিলে এই নীলাঞ্জন, জয়িতা, ওরা যে কাজটা করেছেন, আমরা 21শে জুন বিশ্ব সঙ্গীত দিবসের সন্ধ্যায় আমরা আবার 25 বছর পর অঞ্জনদার এই কাজটাকে ফিরে দেখছি, এবং নীলাঞ্জন এটার পার্ট 2 প্রিয় বন্ধু লিখেছেন অত্যন্ত ভালো। আমরা সবাই এটা নিয়ে হাজির থাকব। এখন আমরা চাই যে মানুষ আসুক, আশা করি আমরা তাদের আশা পূরণ করতে পারবো নিশ্চয়ই। আপনারা আসুন 21 রবীন্দ্র কাকুরা সন্ধ্যের সময়, এইটুকুই। চিঠির প্রয়োজনীয়তা কতটা বর্তমান জীবনে? চিঠির প্রয়োজনীয়তা বর্তমান সময়ে আসলে যোগাযোগ বা কি বলি, যে নানান রকমের মাধ্যম তো পাল্টাতে থাকে সেই সময় এবং এই সময়। কোনো সময়টাই বা কোনো মাধ্যমটাকেই সেই সময়ের নিরিখে সেই মাধ্যমটাই সেরা ছিল বলে মনে হয়। এখন চিঠির প্রয়োজনীয়তা কতটা, এই সময় দাঁড়িয়ে ভাবতে গেলে চিঠির থেকেও আরও আধুনিক হয়তো কিছু আমরা পৌঁছানোর মাধ্যম পেয়ে গেছি, কিন্তু সেই সময় দাঁড়িয়ে তো চিঠি একটা মাধ্যম ছিল, এবং সেটা বেশ ভালো মাধ্যমই ছিল। আমি নিজেও পেয়েছি, দিয়েওছি বটে, কোনো অসুবিধা নেই, গানের মানুষ এসব হয় আর কি। কাজেই আর এখন তো মাধ্যম আরও বদলেছে, কাজেই চলতে থাকুক, কোনোটার সঙ্গে কোনো বিরোধ নেই, হাত ধরাধরি করে চলুক। তখন আপনি চিঠি লিখতেন, সেটা মানে কাগজে কলমে। হ্যাঁ। এখন বর্তমানে সেটা চিঠিটা একটু অন্য রকম রূপ নিয়েছে, বলতে গেলে মেল, হ্যাঁ, ইমেলে আমরা চিঠি পাঠাই। হ্যাঁ। তো কোনটাতে আপনার বেশি ভালো লাগবে, তখন চিঠি লেখা নাকি এখন বর্তমান যুগে ইমেলে? না, আমার দুটোর কোনোটার সাথেই মানে বিরোধ ছিল না। তখন কলম এবং কাগজে লিখেছি, তার একটা অন্যরকম মাদকতা ছিল। কালির একটা গন্ধ, নতুন কাগজের একটা গন্ধ, তার তো একটা অন্যরকমের মাদকতা থাকেই। কিন্তু তা সত্ত্বেও এখন যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে টুকটুক করে মানে মোবাইলে লিখে ফেলতে পারছি, কিপ্যাডে তো ভালোই লাগে, খারাপ কি, মানে মনে হয় কলম নিয়ে বেরোতে হচ্ছে না, টুকটুক করে যখন খুশি লিখে দিচ্ছি এবং পোস্টও করে দিতে পারছি। এটা সুবিধা হয়ে গেছে মস্ত। সঙ্গে সঙ্গে লিখতে ইচ্ছা হলো এবং সেই লেখাটি সঙ্গে সঙ্গে আমি পাবলিশ করতে পারছি আমার মতো। সেই সময় হয়তো বা এই সুযোগ আমাদের হাতে ছিল না। এটা এখন আমাদের মানে আমাদের একটা প্রযুক্তির যে বিপ্লব, একটা বিস্ফোর ঘটেছে, সেটা পেয়েছি, সেটা এখন দাঁড়িয়ে। কাজেই কোনোটাই আমার মনে হয় যে খুব খারাপ নয়, চলুক। মানে আধুনিকতা এবং আমাদের ভালো লাগা, মানে পিছনের ভালো লাগাটা চিঠির হাত ধরে দুটোই মিলেমিশে চলতে থাকুক, এই। সুদেশনাদি, আপনি কোথায় ছিলেন? ওই সময় আমিও কলেজ জীবনেই আমি গ্র্যাজুয়েশন করছি, বিজ্ঞান নিয়ে গ্র্যাজুয়েশন করছি। আর আরেকটা জিনিস যেটা আমার ছোটোবেলা থেকে 5 বছর বয়স থেকে আমিও গানের জগতের সাথে যুক্ত ছিলাম, মানে গান শেখা, ক্লাসিক্যাল, এটা সেটা। আর যখন ওই জীবনে আমি ঢুকেছি কলেজে, আমার মনে আছে খুব পরিষ্কারভাবে যে আমার সবসময় একটা থাকতো যে আমার গানটা করতে হবে। আমি অ্যামেচার থিয়েটার করতাম, আমি কয়েকটা নিজে নাটকের সাথে যুক্ত ছিলাম।
তো ন্যাচারালি আমার বাড়িতে আমার বাবা মা, আমার বাড়িতে একটা সঙ্গীত চর্চা, এই নানা রকম সাহিত্য চর্চা, এগুলো নিয়ে আলোচনা করা, ভালো কিছু শুনলে ভালো কিছু দেখলে সেটা নিয়ে আলোচনা করা, সেটার কিন্তু একটা প্রভাব ছিল। সেজন্য আমাদের মধ্যে এগুলো শোনার বা দেখার খুব ইচ্ছে হতো। আমি মায়ের সাথে বহু এরকম জায়গায় গেছি যেখানে ওপেন থিয়েটার এসব দেখেছি, কিন্তু শ্রুতি নাটকটা তখন যে রিলিজ হয়েছিল পুজোর আগে অনেক কিছুই নতুন নতুন বেরোতো, তো সেইটার একটা আলাদা অনুভূতি তো হয়েই ছিল। কারণ অঞ্জন দত্তের গান, অঞ্জন দত্তের লেখনী, অঞ্জন দত্তের অভিনয় সব কিছুই একটা মিলেমিশে একাকার হয়ে থাকতো সবসময়, একটা বুঁদ হয়ে থাকার মতন। তো নতুন নতুন ওটা যখন হলো আমরা শুনলাম, ভীষণ ভালো লেগেছিল। বন্ধুত্বের এবং প্রেমের এবং না পাওয়া অনেক কিছু আবার ঘুরে দাঁড়ানো সব কিছু, এটার মধ্যে অদ্ভুত একটা মেলবন্ধনের স্মৃতি আছে। সেটা তো নিশ্চয়ই ভালো লেগেছিল, আর বয়সটাও তখন সেরকম ছিল। আর সবচেয়ে ভালো, আমি সত্যি নিজেকে খুব ভালো লাগছে এই নীলাঞ্জন, অমৃতা এদের এই পরিকল্পনা, এরা যে এত সুন্দর একটা লেখনী এবং গান চয়ন, গীতি রচনা যেগুলো হয়েছে সেগুলো যে চয়ন করা, সেটাও তো একটা বড় কাজ। তো সেগুলো এত সুন্দরভাবে মিলেমিশে আছে। আমি সেখানে যে প্রিয়বন্ধু 2 যেটা করা হয়েছে সেটাতে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। এবং সবচেয়ে যেটা আমার পাওয়ার ব্যাপার এই বছরে, এটা তো 21শে জুন ওয়ার্ল্ড মিউজিক ডে, বিশ্ব সঙ্গীত দিবস। আমি যেহেতু গান বাজনা প্রেমী একজন মানুষ, তো সেখানে এত ভালো ভালো কিছু গান, তার সাথে শ্রুতি নাটক, সব কিছুতে উপস্থিত থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। আশা করি খুব ভালো হবে অনুষ্ঠান। আমি সবাইকে বলবো আপনারা আসুন, দেখুন, একটা অন্যরকম অনবদ্য একটা পরিবেশনা, সব কিছু মিলেমিশে একাকার হওয়া। আসুন, ভালো লাগবে সবার। এটা লেখার কথা মাথায় আসলো কেন? হ্যাঁ, আমি একটু আগেও যেটা বললাম যে এই অঞ্জন দত্ত আমার কাছে শুধু একজন গায়ক, অভিনেতা বা নির্দেশক নন, উনি আমার কাছে নেক্সট টু গড বলা যায়। কেন, আমার বহু খারাপ সময় অঞ্জন দত্তর ক্যারেক্টার যারা আছে, স্যামসন, মেরিয়ান, হরিপদ, এদের সাথে আমি নিজেকে রিলেট করতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা, অঞ্জন দত্ত সবসময় হেরে যাওয়া মানুষদের ভীষণ উৎসাহ দিয়ে নতুন করে শুরু করার কথা বলেছেন তার গানে, এবং তার সিনেমাতেও আমরা সেই জিনিসটা পাই। বা যে মেসেজটা তার সিনেমা বা তার অন্যান্য নাটকের মধ্যে পাই, সবসময় কোনো একটা ভীষণ পজিটিভ একটা ব্যাপার, যে সবসময় হেরে যাওয়াটা নেই, প্রত্যেকটা হেরে যাওয়া মানুষের একটা গল্প, তাকে শেষ করে জিতিয়ে দেওয়া। কিন্তু শেষমেশ যেহেতু পুরনো প্রিয়বন্ধুতে একটা বিয়োগান্তক একটা শেষ ছিল, তো হঠাৎ করে আমার মনে হয়েছিল যে এই বছর প্রিয়বন্ধুর জন্য কিছু একটা করা যেতে পারে। তো 25 বছর কী করব, তা আমি যখন লিখি এটা, তো আমি অঞ্জন দত্তর ফ্যালাসিটা মেনটেন করেই খুব একটা ইতিবাচক একটা ক্লাইম্যাক্স রাখি। আপনারা দেখবেন, আপনারা আসুন, আপনারা কেমন লাগবে আমাদের জানাবেন, এই ব্যাস। এই প্রিয় বন্ধুর পর প্রিয় বন্ধু 2 কাজটা কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার ক্ষেত্রে? হ্যাঁ, কাজটা অবশ্যই চ্যালেঞ্জিং, কারণ মানুষের মনে প্রিয় বন্ধুর যে জায়গাটা রয়েছে অঞ্জন দত্ত এবং নিমা রহমানের, সেটা তো আমরা নিতে চাই না। আমরা চাই একটা ট্রিবিউট, তাদের জন্য একটা ট্রিবিউট, এবং এই সময়ে এসে বন্ধুত্ব কিভাবে এগিয়ে যেতে পারে এই সমাজ ব্যবস্থায়, এই সময়ের নিরিখে, তো সেইটাকে এস্টাবলিশ করা এই সময়ের নিরিখে, তো সেইটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং। এবং যেহেতু আমি শ্রুতি নাটক করি, বাচিকের কাজ করি, তো আমার কাছে মনে হয়েছে এই ক্যারেক্টারটাকে বার করে আনা, মানে যেটা নীলাঞ্জন যেটা লিখেছেন, অর্ণবকে এবং জয়িতাকে যেভাবে নীলাঞ্জন ভেবে লিখেছেন, তো সেই ক্যারেক্টারটাকে আমি যেন যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারি, সেটাই আমার কাছে বেশি চ্যালেঞ্জ মনে হয়েছে। আমি কখনোই নিজেকে সেই নস্টালজিক পুরনো প্রিয় বন্ধুতে আমি কখনোই পা দিতে চাই না, বা তাতে সেই জুতোয় পা গলানোর কোনো ব্যাপার নেই। তারা আমাদের মাথার ওপর রয়েছেন, তারা আমাদের নমস্য, এবং আমরা তাদের ফ্যান। এটা একটা ট্রিবিউট, ফ্যান ট্রিবিউট। তো সেইটা করার জন্য একটা খুব এক্সাইটমেন্ট, এবং সেই এক্সাইটমেন্টটা নিয়ে এই কাজটা করা। আপনারা সকলে আসুন দেখতে, ভালো লাগবে। আজও এই কনসেপ্ট কতটা প্রাসঙ্গিক? আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছো। আমার যেটা মনে হয়, বন্ধুত্ব এত ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটার এই মুহূর্তে এক্ষুনি আমার দাঁড়িয়ে মনে হচ্ছে যে দুটো প্রাসঙ্গিকতা তো এখনও আমি খুঁজে পাচ্ছি।
এক হচ্ছে যে আজকের যারা জেনারেশন না একদম ছোট থেকে বড় হচ্ছে তাদেরকে বড্ড আমরা গার্জিয়ান হিসেবে বোধহয় সেলফ সেন্টার বানিয়ে ফেলছি, যে ওই ছোটো থেকেই তোমার টিফিনও কাউকে শেয়ার করো না, তোমার নোটসও কাউকে শেয়ার করো না, ও তোমার থেকে বেশি নম্বর পেয়ে যাবে। এতে আলটিমেটলি কোনো বন্ধুত্ব তৈরি হচ্ছে না। একটা সময় পর এই বাচ্চাগুলো যখন একটু বড় হবে তারা প্রকৃত বন্ধু পাবে না এবং এতটাই সেলফ সেন্টার্ড হয়ে যাবে যে একটা সময় ওই বাবা মা যারা ওকে সেলফ সেন্টার্ড বানিয়েছিল তাদেরকে আলটিমেটলি বৃদ্ধাশ্রমে রাখবে অথবা একটা ফ্ল্যাট বুক করে দেবে, সেখানে তুমি একা একা থাকো। তো এই পরিণতিটা কখনোই চাই না। সেই জন্য প্রিয় বন্ধুর যে বন্ধুত্ব সেটা ছোট থেকে গড়ে উঠুক, একটা সুন্দর সমাজ তৈরি করুক, এইটা আমার মনে হয়েছে যে প্রথম প্রাসঙ্গিকতা। আর সেকেন্ডলি হচ্ছে যে বন্ধুত্ব শুধুমাত্র তো ব্যক্তির সঙ্গে হয় না, বন্ধুত্ব কোনো বিষয়ের সঙ্গেও হয়। আমি মানে প্রফেশনালি টিচার হিসেবে স্টুডেন্টদেরকে সবসময় বলার চেষ্টা করি যে তুমি যে বিষয় নিয়েই ক্যারিয়ার তৈরি করতে চাও না কেন সেইটা ভালো করে শিখে কাজ করো এবং ভালোবেসে কাজ করো। তো এই যে ভালোবাসাটা মানে ওই বিষয়ের সঙ্গে বন্ধুত্ব তৈরি করা, যেটা যে যে মানুষ খুব ভালো করে করতে পারে সে কিন্তু সেই ক্যারিয়ারে খুব সাকসেসফুল হয়, এটা আমরা দেখতেই পাই। তো সেই জন্য খুব ভালো বন্ধুত্বের একটা উদার মন থাকুক, সেটাই বোধহয় নীলাঞ্জন চেয়েছে তার আজকের সময়ে দাঁড়িয়েও এরকম একটা কনসেপ্ট নিয়ে কাজ করার, এবং আমরা সেটাকে পারফর্ম করবার চেষ্টা করব আগামী 21 তারিখ রবীন্দ্র কাকুরা ভবনে। আপনারা আসুন, আপনাদের ফিডব্যাক আমাদের জন্য খুব জরুরি। আপনাদের সঙ্গে এই প্রিয় বন্ধু 2 এর মাধ্যমে আরও বন্ধুত্ব নিবিড় হোক, এটাই আমরা চাইব। থ্যাংক ইউ। গান সিলেকশনের ক্ষেত্রে কী কী জিনিস মাথায় রেখেছিলেন? আচ্ছা, প্রথমত গান সিলেকশনের বিষয়টা পরে আসে। যখন ও আমাকে প্রথম নাটকটা নীলাঞ্জন আমাকে দেয়, সেটা হচ্ছে নাটকটা কেমন লাগছে, কী মনে হচ্ছে, কিছু চেঞ্জ দরকার কিনা, এগুলো আমাদের মধ্যে একটু আলোচনা হচ্ছিল আর কি। তো প্রথম যখন পড়ি তখন যেহেতু প্রিয় বন্ধুর একটা অলরেডি সেই আবেগটা এখনও আছে, তো তখন গানগুলো না মানে অটোমেটিক্যালি চলে আসছিল যে এই রকম জায়গায় এই গানটা ভাল লাগবে এরকম। আর যেহেতু আমাদের বাংলা গানের একটা বিশাল ভাণ্ডার, তো গান চুজ করাটা খুব কঠিন একমাত্র আজকের প্রজন্মের সঙ্গে সেটাকে যাতে তারা রিলেট করতে পারে সেই জায়গাটা। তো সেইটা একটু ভাবতে হয়েছিল যে তখনকার পরশ পাথরের গান আমাদের যেভাবে নাড়া দিয়েছিল, আজ কোন গানগুলো আজকের প্রজন্মের কাছে সেই আবেদনটা সৃষ্টি করতে পারে। তো এই নাটকটার মধ্যে আপনারা সবাই শুক্রবার দেখতেই পারবেন যে কী কী আছে। এখানে প্রেমের ছোঁয়া আছে, বন্ধুত্বের গভীরতা আছে এবং হতাশা আছে, নানা রকম কাজেই সম্ভাবনা গানের অনেক ছিল। তো সেখান থেকে আমরা চেষ্টা করেছি আর কি যাতে এখনকার দিনের মানুষের মন ছুঁতে পারে এবং আমাদের আবার নস্টালজিক করতে পারে। তো দুটোকে ভেবে গান চুজ করে, এবং অবশ্যই এখানে অঞ্জন দত্তের গান আমরা রেখেছি খুবই যথাযথ কারণে, এটা তার প্রতি শ্রদ্ধাঞ্জলি, তো সেই জন্য তার গানও রাখা আছে। তো সব মিলিয়ে এই চিন্তা ভাবনাগুলো কাজ করেছে। এই প্রযোজনার অংশ হিসাবে আপনার কেমন লাগছে? এই প্রযোজনার অংশ মানে প্রিয় বন্ধু পার্ট 2 যেটা নীলাঞ্জন লিখলো, এ তো খুবই চ্যালেঞ্জিং আর কি। মানে আমরা যারা প্রিয় বন্ধু শুনে বড় হয়েছি অঞ্জন দত্তর, তাদের কাছে এই প্রযোজনায় যুক্ত থাকাটা একটি অত্যন্ত আনন্দের বিষয়, এবং এই সময়ে দাঁড়িয়ে সেই কাজের সাথে যুক্ত থাকা এটা খুবই একটি চ্যালেঞ্জিং কাজ বলে আমার মনে হয়েছে। এবং এখানে এই সঙ্গীতের যে ব্যবহার, সঙ্গীত শিল্পী হিসাবে এখানে যেভাবে স্ক্রিপ্টের সঙ্গে জড়িত হতে পেরেছি, এটা আমার কাছে খুবই মানে চ্যালেঞ্জিং একটি কাজ ছিল, এবং সেটি করতে পেরে আমি খুব আনন্দিত। এখন 21 তারিখ আমাদের পরীক্ষা, এত মানুষের সামনে কোথাও আমরা মানে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছি, কোথাও কোনো লড়াই নেই, সিনিয়রদের প্রতি নমস্কার বারবার আমাদের শ্রদ্ধার্ঘ্য, কিন্তু তাও একটা ভেতরে ভেতরে একটা টেনশন হতে থাকে। আমার বন্ধু প্রিয় বাচিক শিল্পী সঙ্গীতা যখন আমাকে এই কাজটি করতে বলল, যে এই কাজের সঙ্গে যুক্ত হতে বলল, তখন আমার ভেতরে যে মানে কিঞ্চিত টেনশন কাজ করেনি তা নয়, যথেষ্ট করেছে। অঞ্জন দত্ত এই নামটার এমন একটা ভার, এবং তার সঙ্গে পরশ পাথর এবং গোটা লিমা রহমান এবং গোটা টিমটা, এটা একটা চাপ, এবং একই সঙ্গে এই চাপ তো সব কিছু ভালো কাজ করিয়ে নেয়। কোনো ভালো কাজ করার পেছনে একটা চ্যালেঞ্জ, একটা চাপ থাকতেই হয়, নালে ভালো কাজ কখনো নামানো যায় না। তো সেদিক থেকে আমার মনে হয়েছে, এবং এই দিনটা একটা বিশ্ব সঙ্গীত দিবস দিন হিসাবে ওটা খুব একটা অন্যরকম দিন, মানে সঙ্গীতের ছাত্র হিসাবে। কাজেই সব মিলিয়ে খুব ভালো লেগেছে। সঙ্গীত চয়ন, অমৃতা, নীলাঞ্জন, এদের কাজ সবাই মিলে আমাদের এই সবার যে যৌথ প্রয়াস, টিম ওয়ার্ক, আশা করি এটা
মানুষের ভালো লাগবে এবং আপনারা আসুন রবীন্দ্র কাকুরা 21 তারিখ, আপনাদের পথ চেয়ে আমরা। সমগ্র প্রোডাকশন নিয়ে আপনি কতটা আশাবাদী? আমি তো খুবই আশাবাদী, কারণ যে প্রচেষ্টা চলছে, যে প্রয়াস সবার মধ্যে আছে, সেটা নিশ্চয়ই খুব ভালো হবে। আর পুরনো যে প্রিয়বন্ধু এত ফেমাস একটি শ্রুতি নাটক, সেটা তো সবাই অনেকেই জানেন, সেটা মোটামুটি বহু লোকজনেরাই জানেন। তো তার সাথে সামঞ্জস্য রেখেই এটা করা হয়েছে। তো খুব ভালো সুন্দর আবেগপ্রবণ একটি শ্রুতি নাটক। গান থাকছে সবচেয়ে বেশি আশাবাদী, এত ভালো ভালো গান থাকছে, রবীন্দ্রসঙ্গীত থাকছে, আধুনিক থাকছে, তার সাথে জীবনমুখী গান যেগুলো আগে ছিল সেগুলো থাকছে। সব মিলিয়ে একটি অত্যন্ত অসাধারণ একটি প্রোডাকশন হবে। তো আপনারা সবাই আসুন, আসলেই জানতে পারবেন, দেখতে পারবেন, খুব আনন্দ পাবেন, এটুকু বলতে পারি। ডিজিটাল প্ল্যাটফর্মে কি আনার কোনো পরিকল্পনা আছে আপনার? হ্যাঁ, পরিকল্পনা আছে, কারণ এই নিয়ে কাজও শুরু হয়ে গেছে। এই আমার পাশেই আছে অমৃতাদির সাথে, অমৃতাদি ক্যালিফোর্নিয়া নিবাসী, ওখানে আরেক প্রবাসী শিল্পীর সাথে এটি রেকর্ড করছে। এছাড়াও আমাদের এখানেও অনেকে করবে, আমরা সেটা ইউটিউবে আপলোড করব। ইউটিউব কেন, বিভিন্ন চ্যানেল থেকে সেটা যাবে, বা স্পটিফাই বা বাংলানাটক.com, যা বিভিন্ন পডকাস্ট চ্যানেল, যে প্ল্যাটফর্ম যেগুলো আছে, সেসব জায়গার সাথে আমরা পরবর্তীকালে যোগাযোগ করতে পারি, যদি আমরা অঞ্জনদার পারমিশন বা কপিরাইটের কোনো সমস্যা না হয়। তো আমরা এটা পরবর্তীকালে এটা একটা রেকর্ডিং ভার্সন একটা পডকাস্ট ফর্মে বিভিন্ন যে অনলাইন প্ল্যাটফর্মগুলো, অডিও প্ল্যাটফর্ম আছে, সেসব জায়গার জন্য ভাবা যেতেই পারে, বা সে ভাবা হচ্ছেও সেটা। 25 বছর আগেকার প্রেক্ষাপটে সেখানে নারী পুরুষের বন্ধুত্ব সংখ্যা কি একই আছে, নাকি আমরা দেখতে পাবো একটু চেঞ্জ হয়েছে বা কিছু পরিবর্তন কি দেখতে পাবো আমরা? হ্যাঁ, 25 বছর আগে যেভাবে বন্ধুত্ব উদযাপিত হতো, এই সময়ের যে জেনারেশন, তারা সেইভাবে বন্ধুত্বকে কি দেখে? বন্ধুত্ব কি খুব ক্ষণস্থায়ী? বন্ধুত্ব কি সারা জীবনের জন্য নয়? এই প্রশ্নগুলোই তো মনে আসে। এই সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে হয়তো আমাদের মনে হতে পারে এই সময়ের ছেলেমেয়েরা খুব চট করে সিদ্ধান্ত নেয়, খুব চট করে ব্রেকআপে চলে যায়, খুব চট করে একটা সম্পর্ক থেকে আরেকটা সম্পর্কে চলে যায়। তো সেই নিরিখে দাঁড়িয়ে আমাদের মনে হতে পারে যে বন্ধুত্বটা কি এখানে শেষ পর্যন্ত পরিণতি পাবে না, বন্ধুত্বটা কি থাকবে না। কিন্তু আমরা তো আশাবাদী, আমরা সবসময় পজিটিভ ভাবি। আমরা মনে করি যে সত্যিকারের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব আজীবন। কারণ বন্ধুত্বকে ধারণ করতে হয়, বন্ধুত্বের মধ্যে ওঠানামা থাকে, সেই ওঠানামা পেরিয়ে বিশ্বাসের জায়গা তৈরি করতে হয়। সেই বিশ্বাসের জায়গা তৈরি করার জন্য স্যাক্রিফাইস করতে হয়। এই যে অনুভূতিগুলো, এই জিনিসগুলোকে ধরে রাখার জন্য যেটা 25 বছর আগে অঞ্জন দত্ত ক্রিয়েট করেছিলেন, আর এই সময় এসে নীলাঞ্জনের মাথায় ঠিক সেই জিনিসগুলোই কাজ করছিল, সেইভাবেই স্ক্রিপ্ট এগিয়েছে। আপনারা আসুন, আমরা সবটা এখানে আজ সাক্ষাৎকারে বলবো না। নিশ্চয়ই সেই বন্ধুত্বটাকেই আমরা মানে আমাদের মনের প্রেক্ষাপটে রাখতে চাই, এবং পরবর্তী প্রজন্মকে, আমাদের যে পরবর্তী প্রজন্ম, তার কাছে এই মেসেজটাই যেতে চাই যে বন্ধুত্ব কী, বন্ধুত্ব কীভাবে সম্মানের সাথে, বিশ্বাসের সাথে, ভালোবাসার সাথে ধারণ করতে হয়, জীবনে রাখতে হয়। তো আপনারা আসুন, দেখতে পাবেন। অতীতে মানে সেই সময়, যেই সময় লেখা হয়েছিল, বা আমরা একটু পিছিয়ে যাই, সময় পিছিয়ে, সেই সময়ে যে বন্ধুত্ব আর বর্তমান যুগের বন্ধুত্বের মধ্যে কতটা তফাৎ হচ্ছে, তখন সামাজিকভাবে অনেক প্রতিবন্ধকতা ছিল, দেখা সাক্ষাৎ চট করে করা যেত না। বন্ধুত্ব করতে গেলে তো দেখা সাক্ষাৎ করতে হয়। তখন ফোনও, মধ্যবিত্ত বাড়িতে সবার বাড়িতে ফোনও ছিল না, চিঠিপত্র একটা যোগাযোগের মাধ্যম ছিল। আর এখন তো সেটা মানে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করেই আমরা চট করে বন্ধুর সাথে আধ ঘন্টার মধ্যে কোথাও উবের নিয়ে চলে গেলাম। এই যে একটা ওপেন ব্যাপার হয়েছে, ওপেন ফ্রেন্ডশিপ, ওপেন রিলেশনশিপ, সিচুয়েশনশিপ, অনেক কিছু আছে বন্ধুত্বের মধ্যে। সেই সবগুলো এখন এসছে, যেটা আগে আসেনি, যেটা আগে ছিল না। আগে অনেকটা একটা ঘোরাটোপের মধ্যে, বাবা মার তীক্ষ্ণ নজরদারির মধ্যে থেকে বন্ধুত্বের জন্য সময় বার করে নেওয়া, বন্ধুদের জন্য সময়, অনেক পারমিশন নিতে হতো বাড়িতে, যে যাবো কিনা বন্ধুর সাথে দেখা করতে, বা বন্ধুদের সাথে মিট করতে, পিকনিকে যাবো কিনা, সিনেমা দেখতে যাবো কিনা। এখন কিন্তু সেসব নেই, এখন অনেকটা ওপেন। কিন্তু যেটা মূল বিষয়, সেটা হচ্ছে গিয়ে দুটো মানুষের মধ্যে মনের যে মিল, মনের যে বন্ধুত্ব, সেই যে স্থায়িত্ব, সেই জায়গাটা এক্সপ্লোর করার আমাদের ব্যাপার রয়েছে। এখন অনেক সহজ, বন্ধুত্ব করা অনেক সহজ, কিন্তু বন্ধুত্ব ধরে রাখাটা খুব কঠিন।
সেটা বর্তমান যুগই দায়ী। হ্যাঁ, এই যে আমাদের একটা খুব ফাস্ট লাইফ আমরা ইয়ে করি, সব কিছু খুব হাতের মুঠে চট করে পেয়ে যাই, ওই জন্য আমরা মনে করি বন্ধুত্বটা বোধহয় খুব সহজে আমরা টেকেন ফর গ্রান্টেড করি, খুব সহজে আমরা বলি যে ও তো আছে আমার জন্য, আমি যাই করি ও আমার জন্য আছে। এই যে জায়গাটা, কিন্তু উল্টো দিক থেকেও সেই যে বিশ্বাসের জায়গাটা ধরে রাখা, এই পারস্পরিক যে মূল্যবোধের জায়গাটা, সম্মানের জায়গাটা ধরে রাখা, এর জন্য সচেষ্ট হতে হয়, এর জন্য সময় দিতে হয়। এই সময় আমরা এখন এত ব্যস্ত, আমাদের সময় নেই, আমরা বন্ধুকে টেকেন ফর গ্রান্টেড করি। তো এই সবগুলো পেরিয়ে বন্ধুত্বটাকে যদি আমরা চাইবো নতুন প্রজন্মের কাছে এই মেসেজটা দিতে যে বন্ধুত্বকে যত্ন করুন, বন্ধুত্বকে পালন করুন, তবে বন্ধুত্ব থাকবে। আমরা অনেক সময় দেখি এখন বাবা মা যারা অভিভাবক থাকে তারা বাচ্চাদের খুব একটা বন্ধুদের সাথে মিশতে দেয় এবং তারা সবসময় ক্লাস মেনটেন করে। তো সেখানে কি প্রকৃত বন্ধু ক্লাস মেনটেন করেই কি পাওয়া যায়? এইটা কিন্তু একটা বিশেষ ক্লাসের মধ্যে এটা হয়, যারা মানে ভাই যে তুমি ওর সাথেই বন্ধুত্ব করবে, ওর সাথে ছাড়া অন্য করবে না। কিন্তু আমার এর মধ্যেও মনে হয় আমাদের ছেলেমেয়েদের আমরা যেভাবে মানুষ করছি, ওদের মূল্যবোধগুলো যেভাবে তৈরি করছি, সেই থেকে ওরা ঠিক ওদের সঠিক বন্ধু যাতে ওরা নিজের জীবনে চয়ন করে নিতে পারে যে কে তার প্রকৃত বন্ধু, সেই মূল্যবোধটা শেখানো আমাদের দায়িত্ব। আমরা আমাদের সেই দায়িত্বটা বোধহয় এই শ্রুতিনাটক, গান, এই সাংস্কৃতিক জগতের মাধ্যমে ওদের মধ্যে দিয়ে যেতে চাই, সেই জন্যই আমাদের এই প্রয়াস। তো সেটাকেই আমরা মাথায় রাখবো। নেগেটিভ যে জিনিসগুলো রয়েছে সেটা সবসময় থাকে, আমরা পজিটিভ জিনিসটাকেই হাইলাইট করতে চাই। প্রজন্ম ওটিটি প্ল্যাটফর্ম ব্লগ ছেড়ে কতটাই শ্রুতিনাটক শুনবে বা কতটা শ্রুতিনাটক শোনার জন্য, দেখার জন্য তারা আগ্রহী হবে? আচ্ছা, ভালো প্রশ্ন। দেখো, এই প্ল্যাটফর্মগুলো তো থাকবেই, ওটিটি থাকবে, ভ্লগ, কিন্তু বিষয়টা হচ্ছে যে তুমি শুধু যদি তার সামনে বিরিয়ানি সাজিয়ে রেখে দাও, রোজই তাকে দাও, আর শুক্তো কেমন খেতে হয় যদি না সে জানে, তাহলে তো অল্টারনেটিভ কিছু সে শিখবেই না। তো অল্টারনেটিভ জিনিস তাকে দিতে হবে, তাহলে সেটা নিশ্চয়ই শুনবে, তার যদি ভালো লাগে। যে কোনো একটা কাজ যদি আমরা তাদেরকে ভালো লাগাতে পারি, তাদেরকে রিলেট করাতে পারি, আজকে যে কথাগুলো বারবার যারা লিখেছেন এই নাটকটা, নীলাঞ্জন, অমৃতা, ওনারা যেটা বলছিলেন যে লোকে রিলেট করবে, এইটা যদি একটা ইয়ং জেনারেশনকেও আমরা রিলেট করাতে পারি তো ওয়াই নট, মানে সে কেন শুনবে না। আর দেখো, শ্রুতি নাটকের একটা ভীষণ প্লাস পয়েন্ট হচ্ছে যে যখন শুধু কোনো একটা জিনিস আমরা শুনি, একটা গল্প শোনা, তো শুনলে তোমার নিজের মতো করে তুমি সেটাকে ভিজুয়ালাইজ করছো, তুমি একটা কল্পনা শক্তি বাড়ে, তো যেটা কিন্তু টেলিভিশনে দেখে হয় না। যে কারণে আমাদের ছোটোবেলায় একটা কথা বলা হতো না যে মানে টিভিতে নাটক দেখা তার থেকে আকাশবাণীর নাটক শোনো, তাতে তোমার সেন্স অফ ভিজুয়ালাইজেশন এটা বাড়বে, তো কল্পনা প্রবণতা বাড়বে। সেইটাতে শ্রুতিনাটক একটা ভীষণ রকম হেল্প করে আমার মনে হয়। আর যদি ভালো নাটক হয় কেন শুনবে না? আজকেও অনেক ভালো নাটক করছেন, মীরের মতো ব্যক্তিত্বরা তারা কাজ করছেন, তো মানুষ শুনছে 1 ঘন্টার ওপর এক একটা নাটক। আমরা বলি যে এখন 1.5 মিনিট রিলের থেকে বেশি নাকি লোকজন শুনছে না, কিন্তু শুনছে, তো ওই ধরনের কাজও তো তারা শুনছে। সো ভালো জিনিস তাকে দিতে হবে তোমায়, সেই আশা নিয়ে আমাদের কাজটা করা। এবং আমরা চাইছি, নীলাঞ্জন যেটা বললেন যে অমৃতারও যেমন সুদূর ক্যালিফোর্নিয়াতেও এটা রেকর্ডিংয়ের কাজ শুরু করেছে, আমরা এখানেও নীলাঞ্জনের ভাবনা চিন্তা রয়েছে যে এটা নিয়ে আমরা রেকর্ডিংয়ের কাজ করব, কারণ এখন স্মার্ট অ্যালবাম বেরোচ্ছে, অনেক কোম্পানি তারা স্মার্ট অ্যালবাম তৈরি করছেন। আমি রিসেন্টলি কলকাতায় শুনেছি ডক্টর পূর্ণেন্দু বিকাশ সরকার, সঙ্গীতাও শুনেছে যে উনি একটা স্মার্ট অ্যালবামের কাজ করছেন। তো এই ধরনের স্মার্ট অ্যালবামের মতো কিছুতে যদি শ্রুতি নাটকটা রাখা যায়, তাহলে সেটা তুমি গাড়িতে যেতে যেতে শুনতে পারবে, বাড়িতে যে কোনো জায়গায় বসে শুনতে পারবে, মোবাইলে জাস্ট ওটাকে ডাউনলোড করে নিয়ে শোনা যায়, তার জন্য নেটও চালাতে হয় না তখন। তো এই প্লাস পয়েন্টসগুলো আছে, সেইগুলো মনে রেখে আজকের সমাজের যাতে, আজকের জেনারেশনের যাতে সুবিধে হয়, সেইটাকে যদি তুমি মাথায় রাখো যে তাকে সুবিধেও করে দেওয়া, আবার সে রিলেটও করতে পারছে, এই দুটো যদি থাকে, প্লাস এন্টারটেনমেন্ট, তাহলে সে কেন শুনবে না, কেন দেখবে না? অবশ্যই শুনবে। সেটা হচ্ছে যে এই ওটিটি প্ল্যাটফর্ম আসার পরে সিনেমা কিন্তু কোনো ক্ষেত্রে অনেক হল বন্ধ হয়ে গিয়েছে, সিনেমা দেখার প্রবণতাটা মানুষের মধ্যে অনেকটা কমে গেছে। সেক্ষেত্রে মানে শ্রুতি নাটক কতটা কার্যকর হবে? না, ওই বললাম তো, সবকটা প্ল্যাটফর্ম আলাদা, তো তোমাকে লোকজনকে বোঝাতে হবে যে সবকটার একটা অন্য এসেন্স আছে। আজকে হলে গিয়ে মুভি দেখার যে মজাটা, সেটা কখনোই কি একটা ছোট স্ক্রিনেতে আমরা ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবো, আবার ওটিটি প্ল্যাটফর্মে যে মুভিগুলো আসে সেগুলো হলেতে দেখতে পাবো না। সো দুটো আলাদা, দুটোই দেখবে মানুষজন। তবে একটাই কথা যে আজকের জেনারেশনকে এটা যেন আমরা তো একটু বয়স্ক, আজকের জেনারেশনকে একটু তো গাইড করার মতো জায়গায় এসেছি,
তো আমাদের যেন মাথায় এইটা থাকে যে ওদের মাথায় ঢোকাতে পারি যে শুধুমাত্র এই ধরনের ভায়োলেন্স, সেক্স, কিছু আনরিয়ালিস্টিক জিনিসপত্র দিয়েই রিয়েল ওয়ার্ল্ডটা তৈরি নয়। রিয়েল ওয়ার্ল্ডে তোমাকে যেমন লড়াইও করতে হবে, তেমন ওয়ার্ল্ডের অনেক মজা আছে। পৃথিবীতে খুব সুন্দর একটাই জীবন, সেই জীবনটাতে অনেক সুন্দর কাজ, ভালো কাজ করবার আছে, সুন্দর সুন্দর সম্পর্ক তৈরি করবার আছে, সুন্দর বন্ধুত্ব গড়ে একটা বন্ধু সার্কেল তৈরি করে একটা মিষ্টি সমাজ, মিষ্টি সময় একটা তুমি তৈরি করতে পারো। তার জন্যই সবসময় ওই ধরনের ওই ভায়োলেন্স ইত্যাদি ইত্যাদি ওগুলো রাখার বা ওগুলো দেখার, ওগুলোকেই মাথায় ঢোকানোর কোনো দরকার নেই। এটা তাদেরকে বোঝানোর রেসপন্সিবিলিটি আমাদের। তার জন্য ছোট ছোট স্টেপ নেওয়া, কোনো স্টেপ না নেওয়ার থেকে কিছু স্টেপ নেওয়া তো ভালো, সেই জন্য। আচ্ছা, এই মানে এই আপনি যেটা বললেন যে সম্পর্ক তৈরি করা, এগুলো করার জন্য তো সোশ্যাল মিডিয়া আছে, তার সাথে শ্রুতি নাটক কতটা সোশ্যাল মিডিয়া সম্পর্ক তৈরি করে, তার থেকেও তাড়াতাড়ি সম্পর্ক ভেঙে দেয় আমার মনে হয়। তো সেই জন্য সেই সম্পর্কটাকে তো ধরে রাখতে শিখতে হবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা না, কোনো কিছু শিখতে কি করে হয় সেইটা আমরা শিখি না। প্রত্যেকটা জিনিসের শেখার একটা শেখা আছে, সেইটা শিখতে হয় যে বন্ধুত্বটা কী করে তৈরি করার পর ধারণ করতে হয়, যেটা একটু আগে সঙ্গীতা খুব সুন্দর কথা বলেছে, আমি আর রিপিট করবো না। তো সেইটা বোধহয় এই ধরনের সাহিত্য মাধ্যমে তৈরি করা যে কাজগুলো, সেইগুলো মাধ্যমে আমরা কিছুটা শেখাতে পারবো, এটুকুই। কি বার্তা যাবে এই শ্রুতি নাটকের মাধ্যমে ইয়াং জেনারেশনের কাছে? আমি বোধহয় বললাম সেইগুলোই। বার্তা যাবে যদি ওয়ান লাইনে আমরা বলি, তাহলে ভালো বন্ধুত্বই আজীবন তোমার একাকিত্ব ঘোচাতে পারে। আমরা বড্ড বেশি এখন একাকিত্বে ভুগি না, বা এখন ইদানিং দেখি অনেক বাচ্চার প্যানিক অ্যাটাক হচ্ছে, হ্যাঁ, বাচ্চা নাকি ভীষণ রকমভাবে আনসোশ্যাল হয়ে যাচ্ছে, লোনলিনেস ফিল করছে, সে একা একা বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। তো এগুলো তখনই ওই নেশার মধ্যে একটা বাচ্চা যেতে চাইবে যখন সে কোনো বন্ধু পাচ্ছে না, তাকে শেয়ার করার মতো আর কাউকে পাচ্ছে না। তো সেই জন্য প্রিয় বন্ধু 2 অত্যন্ত বার্তাবহ একটি লেখা, যেটাকে নাটকের আকার দিতে চলেছি আমরা। তো তার মাধ্যমে এটাই বলার যে অনেককে না হলেও একটা দুটো ভালো বন্ধু খুঁজে নাও, যাকে তুমি উজাড় করে সব কিছু তোমার কথা শেয়ার করতে পারবে, সেও তোমার সঙ্গে শেয়ার করতে পারবে। তাহলে জীবনটা অনেক হালকা হবে, অনেক সুন্দর হবে। জীবনটা এক্স্যাক্টলি কীরকম সেটা বুঝতে অনেক সহজে পারবে। তার জন্য জীবন নষ্ট করে দেওয়া, ইদানিং তো আমরা দেখি না যে একটু রেজাল্ট খারাপ হলো, কে কোথা থেকে ঝাঁপিয়ে পড়লো, হ্যাঁ, কে হাত কেটে ফেললো, মানে এই এত ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড, এত নেগেটিভ থিঙ্কিং থেকেই তো এগুলো হয়। তো এত নেগেটিভিটি জীবনে মানে পৃথিবীতে নেই। পৃথিবী পজিটিভিটিতেই নেচার বিশ্বাসী। তো আমরা নেচার বিরোধী হব কেন? শুধুমাত্র বন্ধুত্বের অভাবের জন্যই এগুলো হচ্ছে। তো এটাই বার্তা যে ভালো বন্ধু খুঁজে নাও। প্রবাসী বাঙালি এই বিষয়টাকে কতটা গুরুত্ব হিসাবে নিচ্ছে, মানে আগে নিয়েছে, বা এবার কতটা নেবে বলে আপনি আশা করছেন? প্রবাসে অ্যাকচুয়ালি একটা খুবই ইতিবাচক একটা সাড়া ফেলেছে। কারণ যখন স্ক্রিপ্টটা আমি পাই এবং যখন সেটা প্রকাশিত হয় গানগুলো চয়ন করার পরে, তখন সেটা আমি আমার বন্ধুদের মধ্যে ওখানে সবাইকে পাঠাই আর কি। এবার যেটা ওই আগে নস্টালজিয়া তো কাজ করে, এবং এই যে প্রজন্ম আমরা যেরকমভাবে আছি ওখানে বে এরিয়ায়, ক্যালিফোর্নিয়ায়, সেখানে আজকের মানে সব কিছু খুব বেশি অ্যাভেলেবেল না আর কি। মানে আগেকার দিনে যে শিকড়ের টানটা সেটা ভীষণ গাঢ়, সেখানে গভীর। সেই জন্য যেহেতু প্রিয়বন্ধু অলরেডি সবার কাছে সেই নস্টালজিয়াটা ক্রিয়েট করে রেখেছে, তাই এইটা একটা নতুনত্ব একদম, যে নাটকেরও, শ্রুতি নাটকেরও একটা দ্বিতীয় ভাগ হতে পারে, এটাই নতুন প্রথম কথা। তো যেমন সিনেমার আমরা দেখি সিকুয়েল হচ্ছে, সেগুলো তো খুব কমন, বাট শ্রুতি নাটকের যে দ্বিতীয় ভার্সন একটা আসতে পারে, সেইটা মানুষ প্রথম আমার কাছে, সেটা সবাই খুব অবাক হয়ে সেটা সম্বন্ধে জিজ্ঞেস করেছে, এবং সেটা সবাই খুব ভালোভাবে নিয়েছে, পড়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এবার পড়াটা একটা জিনিস, কিন্তু সেটা যখন আমরা দেখতে পাই, অবভিয়াসলি শ্রুতি নাটক যখন আমরা শুনছি সামনে বসে, যেটা আগামী শুক্রবার হতে চলেছে, সেইটা যখন প্রবাসে পৌঁছবে, সেটা যখন প্রবাসের মানুষও পাবে, রেকর্ডেড ভার্সনই হোক, ডিজিটাল এতে হোক, বা সামনে বসে হোক, তখন সেটা আরও দ্বিগুণ সাড়া ফেলবে। তো আমি সেটাই এক্সপেক্ট করছি যে সেই জায়গায় এটা পৌঁছবে। এখানে আমরা শুক্রবার সেটা প্রত্যক্ষ করব যে কী হচ্ছে, এবং সেটার পরে সেই জায়গাটা নিশ্চয়ই প্রবাসেও তৈরি হবে।
আচ্ছা, প্রবাসে কি এরকম কোনো ভাবনা চিন্তা আছে যে ওখানে গিয়ে আপনারা পারফর্ম করবেন বা এই ধরনের কোনো কিছু ভাবনা চিন্তা? হ্যাঁ, মানে আমি তো ওরা যেমন এখানে করছে, তো আমি ওখানকার একজনের সঙ্গে, শিল্পীর সঙ্গে, তিনিও নাট্যকর্মী, তো তার সঙ্গে এটা রিহার্সাল করেছি। তো মানে সেটা একটু এখন স্থগিত আছে, আমি এখানে চলে এলাম। তো এটা আলটিমেটলি গিয়ে স্টেজে নিশ্চয়ই হবে, বা রেকর্ডিংও হলো, বা ওদের যখন রেকর্ডিং ভার্সনটা আমরা পাবো, তো সেটা ওখানে আমরা শুনতে পারি, আমাদের ওখানে লাইভ পারফরমেন্সও করতে পারি। তো সব রকমভাবেই সুযোগ আছে, সুযোগ এখন অনেক। প্লাস আমাদের তো মানে অনলাইন আমরা ফেসবুক, ইউটিউব সব জায়গায় দেখতে পাবো। তো নিশ্চয়ই মানে সেটা তো সারা ফেলার জায়গাটা রয়েছেই, এখন শুধু কাজ শুরু হয়েছে। সেখানে কি শুধুমাত্র বাঙালিদেরকেই আপনারা টার্গেট করছেন, যে বাঙালিদেরকেই আপনারা শুধুমাত্র দেখাবেন বা শোনাবেন, নাকি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে সেটা বার করে বা অন্য কোনোভাবে আপনারা বাকি যারা রয়েছেন, মানে ওখানে তো বিদেশে তো বিভিন্ন ধর্ম বা বিভিন্ন ভাষাভাষীর লোক থাকে, খুব ভালো প্রশ্ন। তো তাদের নিয়ে কি কিছু ভাবনা চিন্তা করেছেন? দেখো, এখন খুব সহজভাবে জিনিসটা করা যায়, কারণ হচ্ছে এখন ওখানেও যে নাটকগুলো হয় তার সঙ্গে সাবটাইটেল থাকে। তো সাবটাইটেল খুবই ভালোভাবে সেই জায়গাটা পূরণ করতে পারে। এবার মানে ইংলিশে সেটাকে লেখা যাবে কি না সেইটা কমপ্লিটলি নীলাঞ্জনের ওপর ডিপেন্ড করছে, এবং সেখানে আমার মনে হয় লেখা যাবে। প্রবলেমটা গান নিয়ে একটা হতে পারে আর কি, যে গানগুলোকে কি করা হবে, কারণ অবভিয়াসলি গানের তো একটা ভীষণ মাহাত্ম্য আছে এইটার নাটকটায়। সেইটা নিয়ে মনে হয় আমার একটু বেশি ভাবনা চিন্তা করতে হবে। স্ক্রিপ্টও লিখতেই পারে ইংলিশে, সেটা আরও বেশি অডিয়েন্সের কাছে নিশ্চয়ই পৌঁছবে। সেটা ভাবনা চিন্তা আমি নীলাঞ্জনের ওপরেই ছাড়তে হবে আমাদের আর কি। আচ্ছা, আমি অমৃতাদির শেষ কথাটার উত্তরে একটা কথা বলি, যে এই নাটকটা যে অন্য ভাষার কাছে পৌঁছানো যেতেই পারে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে বাঙালি বা ওই 90-এর দশকে এই 90s কিড বলতে আমরা যা বুঝি, বা ওই সময়টা যারা ওই 18, 19 বা 21, 22 ওই তাদের রক্তে যতটা ঢুকে আছে না প্রিয় বন্ধুটা, এই অর্ণবাদ জয়িতা, আমার মনে হয় না যে তার পরবর্তীকালে বা অন্য ভাষাভাষী লোকের কাছে আমরা এই নাটকটা নিয়ে সেভাবে যেতে পারবো, বা যাওয়া যেতেই পারে। সেটা আরও অ্যাডাপ্টেশন, এখন তো নানা রকম অ্যাডাপ্টেশন হচ্ছে, যেমন শেক্সপিয়ারের বিভিন্ন ভাষায় অ্যাডাপ্টেশন হয়েছে, তারপরে বাংলা নাটকে পিরান্দোল্লা থেকে শুরু করে বিভিন্ন বিদেশি নাট্যকারের অ্যাডাপ্টেশন হচ্ছে। এই অ্যাডাপ্টেশনটাই অর্ণব জয়িতার ফর্মে, ঠিক এই যে দুই বন্ধু, সমবয়সী বন্ধু, ক্লাসমেট, কলেজমেট, এইটা না করে হয়তো আমরা ঠিক এই কনসেপ্টটাই হয়তো একটু অন্যভাবে, অন্য প্যাকেজিংয়ে হয়তো আমরা এটা অ্যাডাপ্টেশন করতে পারি অন্য ভাষাভাষীদের কাছে, এই পর্যন্তই। দুটির মেলবন্ধন কি আগে কখনো পাওয়া গেছে? শ্রুতি নাটক এবং সঙ্গীতের এই ধরনের মেলবন্ধন আগে হয়েছে, সেক্ষেত্রে এটি একটি মানে অসামান্য কাজ মানে অঞ্জন দত্ত করেছেন, এবং একই সঙ্গে এখানে যেভাবে পরশ পাথরকে ব্যবহার করা হয়েছে, পরশ পাথরের সঙ্গীতকে এবং বাংলা ব্যান্ড মিউজিককে, সেই সময় ব্যান্ড মিউজিকের যে বাংলা সঙ্গীতের ক্ষেত্রে অবদান রেখে যাওয়া, এবং একই সঙ্গে শ্রুতি নাটক এবং আধুনিক বাংলা সঙ্গীতকে এভাবে একসাথে হাত ধরাধরি করে চলতে আমরা খুব বেশি দেখিনি, এবং এখন তো এই ধরনের কাজ হয়ই না বলতে গেলে। আগেও যে খুব একটা হয়েছে তা নয়। এবং এখন প্রিয়বন্ধু 2, যেটি নীলাঞ্জন লিখেছেন এবং অমৃতা যার গান চয়ন করেছেন, সেই কাজটি করতে গিয়ে একেবারে সঙ্গীতের জায়গা থেকে আমার মনে হয়েছে, আমি যেহেতু সঙ্গীতেরই মানুষ, আমার আর বারবার মনে হয়েছে যে এই সময়ে এই ধরনের কাজ করাটা দরকারও বটে, কারণ এই প্রজন্মের ছেলেরা জানুক যে সেই সময় কী ধরনের কাজ হয়েছিল, এবং এখনও সেই কাজকে আমরা কীভাবে তাদের কাছে নিয়ে যেতে পারি, কীভাবে এই সময়ে দাঁড়িয়ে তাদের কথা আমরা তাদের মতো করে বলতে পারি, সেই কাজটা মনে হয় খুব জরুরি ছিল, সেটা ওরা করেছে। এই সময়ে দাঁড়িয়ে মানে প্রত্যেক কাজ তো তার সময়ে দাঁড়িয়ে তার মতো করে কথা বলবে, চোখে চোখ রাখবে, সেটা আমার মনে হয় যে এই প্রযোজনাটি সেই চেষ্টাটি অন্তত করেছে। এবং সেখানে যেহেতু এই প্রিয় বন্ধুতেই সঙ্গীতের একটা দারুণ ভূমিকা রয়ে গেছিল, এবং এখানেও তাই সেটি আমরা পালন করেছি একইভাবে। কাজেই এই ক্ষেত্রে কাজটি চ্যালেঞ্জিং হলেও অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত পরীক্ষার জায়গা ছিল, এবং কাজটি আমরা মনে হয় যে এবার মানুষ বিচার করবে সেটা আমরা কতটা সফল হয়েছি। এই বর্তমানে কেন এই শ্রুতি নাটক মানে সুর মেলবন্ধন, যেটা আপনি বললেন যে এখন সেইভাবে দেখা যায় না, খুব কম হয়, কেন এই ধরনের কাজগুলো কম হয়? তা বলে কি মানে সেটা কি যারা শ্রোতা আছে বা যারা দর্শক আছে তারা কি
ঠিক এই জিনিসটাকে পছন্দ করে না, বা তারা এই জিনিসটা সম্পর্কে ঠিক আগ্রহী নয়, বা তারা এই জিনিসটা সম্পর্কে জানে না, কোনটা? এটা ওরা যেমন জানে না, আপনি যাদের কথা বলছেন এখনকার শ্রোতা, এই প্রজন্মের ছেলেপুলেরা, তেমনি আমারও মনে হয় আমাদেরও ব্যর্থতা রয়েছে, আমরা শুনিয়ে উঠতে পারিনি। মানে আমরা কেন শুনিয়ে উঠতে পারি না সেই প্রশ্নটা আমাদের নিজেদেরকে আগে করা উচিত, যে আমরা কেন শোনাতে চাই না। আমরা খুব তাড়াতাড়ি খুব ক্যাজুয়ালি ছেড়ে দিই যে না এই প্রজন্ম শুনতে চায় না, বা এই এত মানুষের হাতে সময় নেই, কিন্তু আমরা কি শোনাতে চেয়েছি খুব সিরিয়াসলি? মানে আমরাও হাল ছেড়ে দিতে পারলেই বাঁচি, যে না শুনতে চায় না, ঠিক আছে, হয়ে গেল, মিটে গেল আর কি। কিন্তু শোনাতে চাইলে আমার বিশ্বাস কোনো ভালো কাজ মানে মানুষের কাছে যদি পৌঁছাতে চাই আমরা, এবং সে কাজটির যদি পৌঁছানোর ক্ষমতা থাকে বা পৌঁছানোর জোর থাকে, কোনো কাজের তো একটা ফোর্স থাকবে, সেই কাজটা একটা জোর থাকবে, যে সেই কাজটা সব কিছু ভেঙে চুরে মানুষের কাছে পৌঁছাতে পারে, সেটি যে কোনো সময় দাঁড়িয়ে হতে পারে। তা এই সময় দাঁড়িয়ে যদি আমরা সেই কাজটি, জরুরি কাজটি করে যেতে পারি, আমার মনে হয় সেটি মানুষকে ঠিক ছোঁবে। কোনো ভালো কাজ মানুষকে না ছুঁয়ে আজ পর্যন্ত থাকেনি, সেটি আমাদের মানে সাংস্কৃতিক ইতিহাস তাই বলে আর কি। তাহলে বলা যেতে পারে যে এই প্রজন্মের, আমরা যারা এই প্রজন্মে আছি বা যে প্রজন্মটা আসছে, সেই প্রজন্মে আমরা যে এই জিনিসগুলোকে, এই ভালো জিনিসগুলোকে আমরা নিতে পারছি না, বা নিতে আমরা ব্যর্থ হচ্ছি, সেটা তাহলে মানে পূর্ববর্তী প্রজন্মের ব্যর্থতার কারণে কি আমরা সেটাকে নিতে পারছি না, বা আমরা জানতে পারছি না? কারণ তারা আমাদের জানানোর মানে সময়, যেটা আপনি বললেন যে সময় জন্য, হয়তো সময়ের জন্য আমরা মানে আপনারা যারা আছেন তারা ঠিক মানে পুরোটাকে বলতে পারেন না, বা সেই শ্রুতি নাটক বা এই জিনিসগুলোকে তুলে ধরতে পারছেন, সেটা কি এই প্রজন্মের ব্যর্থতা নাকি মানে পূর্ববর্তী প্রজন্মের ব্যর্থতা? এটা একটা অনেক বড় জায়গা, মানে কারুর ওপরেই দায় ছেড়ে দেওয়া যায় না, কিন্তু সময়ের দাবি আমি বলতে পারি, সময়ের দাবি। তখন হয়তো সময়টা এই ধরনের ছিল, এখন আমি যেই সময় দাঁড়িয়ে কাজ করছি সেখানে হয়তো সময় অন্য কিছু দাবি করছে, কিন্তু তা সত্ত্বেও তো যে কাজ হয়ে এসছে, যেটি আমাদের ঐতিহ্য, যেমন এই ধরনের একটি শ্রুতি নাটক আমাদের হাতে রয়ে গেছে, সেটিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদেরও যেমন দায়, এবং যে ছেলেপুলেরা সেটা শুনবে তাদেরও কোথাও তো একটু ভালো কাজ শোনার প্রতি একটা ধৈর্য রাখার দরকার আমার বলে মনে হয়। কাজেই উভয়ের তরফ থেকেই একটা আগ্রহ যদি তৈরি হয়, এবং এটা হচ্ছে, আগামী দিনে হবে আমার মনে হয়, তাহলে কাজগুলো আরও থেকে যাওয়ার পথে, বা থেকে যাবে হয়তো এরকম ধরনের ভালো কাজ, যেটা আমাদের উভয়েরই প্রচেষ্টা থাকবে, মানে দু তরফেই, যারা শুনছে এবং যারা আমরা এই ধরনের চেষ্টা করে যাচ্ছি, এটুকুই।